গলফ কোর্স সংস্কারের মতো ঘরোয়া কাজ থেকে শুরু করে আন্তর্জাতিক সংঘাত। শনিবার হোয়াইট হাউস ছাড়ার আগে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সাংবাদিকদের সাথে সংক্ষিপ্ত আলাপ করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ঘোষণা করেন প্রখ্যাত গলফ কিংবদন্তি জ্যাক নিকোলাসকে সাথে নিয়ে অ্যান্ড্রুজ এয়ারফোর্স বেসের দীর্ঘদিনের অবহেলিত দুটি গলফ কোর্স সংস্কারের পরিকল্পনা করছেন তিনি। এ সময় দেশের অর্থনীতি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন ট্রাম্প। নিউ ইয়র্ক সিটিতে ন্যাশনাল গার্ড মোতায়েনের বিষয়ে করা এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, এখন নিউ ইয়র্ক সিটির চেয়ে অন্যান্য শহরে তা মোতায়েন করা বেশি দরকার, তবে প্রয়োজনে সিটিতেও তিনি তা করতে প্রস্তুত আছেন বলেও জানান ট্রাম্প। রিপাবলিকান কংগ্রেসম্যান মার্জরি টেইলর গ্রিনের সাম্প্রতিক কিছু রাজনৈতিক সিদ্ধান্তের সমালোচনা করেন প্রেসিডেন্ট। আরেক জিওপি কংগ্রেসম্যান টমাস ম্যাসিকে সমর্থন করার বিষয়টিকে নির্বুদ্ধিতা বলে উল্লেখ করেন তিনি। তবে সমালোচনার শেষে গ্রিনকে ভালো মানুষ আখ্যায়িত করে তার পদত্যাগের সিদ্ধান্ত সঠিক বলে মন্তব্য করেন ট্রাম্প। রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে কথা বলতে গিয়ে হতাশা প্রকাশ করেন প্রেসিডেন্ট। এই যুদ্ধ বন্ধে তার দেওয়া প্রস্তাবটি এখনও চূড়ান্ত নয় বলেও জানান তিনি। ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জেয়ার বলসোনারোর গ্রেফতার প্রসঙ্গে তার প্রতিক্রিয়া জানতে চাইলে ট্রাম্প বলেন, গতরাতেই বলসোনারোর সাথে তার কথা হয়েছে, তারা একটি সামনাসামনি বৈঠকেরও পরিকল্পনা করছেন। তবে বলসোনারোকে আকস্মিক গ্রেফতারের বিষয়টি জানেন না উল্লেখ করে খবরটি শোনার পর এর নিন্দা জানান প্রেসিডেন্ট ট্রাম্প। মস্কো ওয়াশিংটনের প্রস্তাবিত রোডম্যাপ নিয়ে তীব্র সমালোচনার মুখে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানালেন, এটাই চূড়ান্ত প্রস্তাব নয়, এ বিষয়ে আলোচনার আরও সুযোগ আছে। শনিবার হোয়াইট হাউস থেকে বের হওয়ার পথে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। এদিকে ২৮ দফা শান্তি পরিকল্পনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন সেনেট মাইনরিটি লিডার চাক শুমার এবং বর্ষিয়ান রিপাবলিকান সেনেটর মিচ ম্যাককনেল। দুজনেই বিবৃতিতে বলেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে তুষ্ট করতেই কাজ করছে ট্রাম্প প্রশাসন। অন্যদিকে সাবেক ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার জন বোল্টন জানালেন, এই খসড়া প্রস্তাব ইউক্রেনকে রাশিয়ার কাছে বিক্রি করার শামিল। প্রস্তাবিত ২৮ দফা শান্তি পরিকল্পনা মেনে নিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কিকে ২৭শে নভেম্বর বা আগামী বৃহস্পতিবার পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু গণমাধ্যমে পয়েন্টগুলো সামনে আসার পর হতবাক হয়ে গেছে গোটা বিশ্ব। খ্যাতনামা আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক মাইকেল ক্লার্ক স্কাই নিউজকে জানালেন, এই প্রস্তাব গ্রহণের কোনো সম্ভাবনাই দেখছেন না তিনি। শুরু থেকেই ক্রেমলিন যা যা চেয়েছে একতরফাভাবে এই শান্তি পরিকল্পনায় প্রায় সবকিছুই দেওয়ার কথা বলা হচ্ছে। ইউক্রেনকে প্রায় তাদের ২০% ভূমি ছেড়ে দেওয়ার প্রস্তাব দিয়ে রাশিয়াকে অল্প ছাড়ের সুযোগ রাখা হয়েছে। এদিকে বিশ্বের শীর্ষ দুই সামরিক শক্তির গোপন সলা পরামর্শের এই রোডম্যাপ নিয়ে প্রচণ্ড ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন সেনেট মাইনরিটি লিডার চাক শুমার এবং বর্ষিয়ান রিপাবলিকান সেনেটর মিচ ম্যাককনেল। দুজনেই বিবৃতি দিয়ে বলেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে তুষ্ট করতেই কাজ করছে ট্রাম্প প্রশাসন। অন্যদিকে সাবেক ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার জন বোল্টন জানালেন, এই খসড়া প্রস্তাব ইউক্রেনকে রাশিয়ার কাছে বিক্রি করার শামিল। নিউজ নেশনকে তিনি বলেন, মস্কোকে এককভাবে যুদ্ধবিরতির চুক্তি করার ক্ষমতা দেয়া হলেও এর চেয়ে ভালো সুবিধা তারা আদায় করে নিতে পারত না। ওদিকে সাবেক ডিফেন্স সেক্রেটারি এবং সিআইএ ডিরেক্টর লিওন প্যানেটা সিএনএন-এর সাথে সাক্ষাৎকারে বলেছেন, কোনো স্বৈরশাসকের বাসনা পূরণ করে শান্তি আনা সম্ভব নয়। তিনি বলেন, ট্রাম্প এই বাস্তবতা বুঝতে পেরেই ইউক্রেন ও তার মিত্রদের সাথে জেনিভায় আলোচনার পথ খোলা রেখেছেন। এদিকে মস্কো ওয়াশিংটনের প্রস্তাবিত রোডম্যাপটি নিয়ে তীব্র সমালোচনার মুখে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানালেন, এটাই চূড়ান্ত প্রস্তাব নয়, এই বিষয়ে আলোচনার আরও সুযোগ আছে। শনিবার হোয়াইট হাউস থেকে বের হওয়ার পথে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। ট্রাম্প আবারও বলেন, তিনি প্রেসিডেন্ট থাকলে এই যুদ্ধের সূত্রপাতই হতো না। ভেনেজুয়েলার মাদক চোরাচালান বন্ধে এবং মাদুরো সরকারের বিরুদ্ধে গোপন তৎপরতা শুরু করেছে পেন্টাগন। সামরিক উত্তেজনা বাড়ায় কারাকাস থেকে ফ্লাইট বাতিল করেছে অন্তত ৩টি দেশের বিমান সংস্থা। শনিবার পেন্টাগনের কয়েকজন কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, ভেনেজুয়েলার সরকারের উপর চাপ বাড়াতে আগামী দিনগুলোতে নতুন করে অভিযান শুরু করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। এই পদক্ষেপের সঠিক সময় বা বিস্তারিত পরিকল্পনার এখনও নিশ্চিত নয়, তবে দুটি সূত্র ইঙ্গিত দিয়েছে প্রথম গোপন অভিযান শুরু হতে পারে। মাদুরোকে অবৈধ মাদক ব্যবসার সঙ্গে যুক্ত থাকার অভিযোগ এনেছেন কর্মকর্তারা। একই সাথে তারা মাদুরোকে ক্ষমতাচ্যুত করার বিকল্পগুলো বিবেচনা করছেন বলে জানা গেছে।
মাদক চোরাকারবারি বন্ধে ক্যারিবিয়ান অঞ্চলে সামরিক শক্তি ক্রমেই বাড়াচ্ছে ট্রাম্প প্রশাসন। এখন পর্যন্ত তারা মাদক বিরোধী অভিযানে মনোযোগ দিলেও এর সামরিক শক্তি প্রয়োজনের তুলনায় অনেক বেশি। পেন্টাগনের একাধিক সূত্রের বরাতে শনিবার রয়টার্স জানায়, ভেনেজুয়েলায় রাজনৈতিক চাপ বৃদ্ধি ও সামরিক অভিযানের এক নতুন পর্যায় শুরু করতে প্রস্তুত হচ্ছে আমেরিকা। পেন্টাগনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, দেশে মাদকের প্রবেশ বন্ধ করতে এবং এই ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের বিচারের আওতায় আনতে ক্ষমতার সর্বোচ্চ ব্যবহার করতে প্রস্তুত প্রশাসন। এই পরিকল্পনার অংশ হিসেবে মাদুরোকে ক্ষমতাচ্যুত করার চেষ্টাও বিবেচনায় রয়েছে। তবে এই ধরনের কোনো পদক্ষেপ শিগগিরই আসছে কিনা তা এখনো স্পষ্ট নয়। রয়টার্সের তথ্য অনুযায়ী প্রথমে সম্ভবত গোপন অভিযান শুরু করবে ট্রাম্প প্রশাসন। এদিকে শুক্রবার ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন এফএফএ ভেনেজুয়েলার আকাশসীমাকে সম্ভাব্য ঝুঁকিপূর্ণ হিসেবে সতর্কতা দেওয়ার পর শনিবার ব্রাজিল, কলম্বিয়া ও পর্তুগালের 3টি আন্তর্জাতিক এয়ারলাইন কারাকাস থেকে তাদের ফ্লাইট বাতিল করে। এছাড়া কারাকাসগামী ফ্লাইট বাতিল করে স্পেনের ইবেরিয়া এয়ারলাইন্স। সোমবার ভেনেজুয়েলার কার্টেল ডে লস সোলসকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে মনোনীত করার পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন। তাদের অভিযোগ, মাদুরো সরকার এসব অবৈধ মাদক ব্যবসায় জড়িত। কর্মকর্তারা বলছেন, এই পদক্ষেপে মাদুরোর সম্পদ এবং অবকাঠামোতে আঘাত হানার নতুন বিকল্প তৈরি হবে। তবে এই অভিযোগ অস্বীকার করে প্রেসিডেন্ট মাদুরো বলেছেন, তিনি আলোচনার মাধ্যমে মতপার্থক্য নিরসনে আগ্রহী। ওয়াশিংটন ও কারাকাসের মধ্যে এসব নিয়ে আলোচনা চলছে বলেও স্বীকার করেন কর্মকর্তারা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিশংসনের দাবিতে ওয়াশিংটন ডিসিতে বিক্ষোভ করেছে সাধারণ মানুষ। শনিবার রিমুভাল কোয়ালিশন নামের সংগঠনের আয়োজনে এই বিক্ষোভে হাজারো মানুষ অংশ নেয়। বিক্ষোভে অংশ নিয়ে টেক্সাসের ডেমোক্রেটিক কংগ্রেসম্যান অ্যাল গ্রিন বলেন, ক্রিসমাসের ছুটির আগেই কংগ্রেসে ট্রাম্পের বিরুদ্ধে ইমপিচমেন্ট বিল উপস্থাপন করবেন তিনি। ওয়াশিংটন মেট্রো পুলিশের সাবেক কর্মকর্তা মাইকেল ফ্যানন বলেন, দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ এখন অবহেলিত হতে হতে ক্লান্ত। তারা আর ট্রাম্পের শাসন চায় না। সপ্তাহের শেষ দিনে ট্রাম্প বিরোধী বিক্ষোভ অনেকটাই যেন স্বাভাবিক হয়ে উঠেছে। শনিবার ওয়াশিংটন ডিসিতে প্রেসিডেন্ট ট্রাম্পকে অভিশংসনের দাবিতে বিক্ষোভ করেছে হাজারো মানুষ। ট্রাম্প বিরোধী নানা ধরনের ব্যানার ফেস্টুন নিয়ে ডিসির লিঙ্কন মেমোরিয়ালে সমবেত হন বিক্ষোভকারীরা। তৃণমূল সংগঠন রিমুভাল কোয়ালিশনের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ শুরুর আগে সঙ্গীত পরিবেশন করে ড্রপকিক মার্ফিস ব্যান্ড এবং শিল্পী আর্থ টু ইভ। সমাবেশে বক্তৃতা দেন টেক্সাসের কংগ্রেসম্যান অ্যাল গ্রিন। এ সময় ট্রাম্পকে ফ্যাসিস্ট উল্লেখ করে দেশের জনগণের ভোগান্তির জন্য তাকে দোষী আখ্যায়িত করেন তিনি। গ্রিন বলেন, পরিস্থিতি কোনোভাবেই ভালো হচ্ছে না, বরং আরও খারাপ হচ্ছে। তাই ট্রাম্পকে অভিশংসনের দাবি জানান কংগ্রেসম্যান। And we want him removed to make him an example for any future authoritarian. ক্রিসমাসের আগেই কংগ্রেসে ট্রাম্পের অভিশংসন প্রস্তাব আনার প্রতিশ্রুতি দেন কংগ্রেসম্যান গ্রিন। Before we take the break for Christmas, I give you my assurance that there will be articles of impeachment filed against this president. বিক্ষোভে ওয়াশিংটন মেট্রো পুলিশের সাবেক কর্মকর্তা মাইকেল ফ্যানন বলেন, দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষই এখন অবহেলিত হতে হতে ক্লান্ত। ট্রাম্প প্রশাসনের কার্যক্রমে তারা বিরক্ত। This is not some fringe fad, and it sure as hell isn't quiet. It's the majority of Americans who are tired of being ignored, and we're tired of this administration. আয়োজক সংগঠন রিমুভাল কোয়ালিশনের প্রতিষ্ঠাতা জেসিকা ডেনসন বলেন, সংবাদে বা টিকটকে কিছু জনপ্রিয় ভাইরাল বক্তব্য দিয়ে এখন আর চলবে না। এই মুহূর্তে ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব আনার আহ্বান জানান তিনি। প্রযুক্তি খাতে দক্ষতা অর্জন, নতুন ব্যবসা সম্প্রসারণ সহ নানা খাতে নতুন সম্ভাবনার দুয়ার খোলার প্রতিশ্রুতির মধ্য দিয়ে নিউ ইয়র্কে শেষ হল 2 দিনব্যাপী ইউএস বিসিসিআই বিজনেস এক্সপো 2025। নিউ ইয়র্ক লাগোর্ডিয়ার ডাবল ট্রি বাই হিলটন হোটেলে আয়োজিত মেলার সমাপনী দিনে বেশ কয়েকটি সেমিনারে অভিজ্ঞতা বিনিময় এবং নতুন ব্যবসার সম্ভাবনার বিষয় নিয়ে আলোচনা করেন উদ্যোক্তা এবং তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞরা। প্রথম দিন জমকালো উদ্বোধনের পর দ্বিতীয় দিন বিজনেস এক্সপোতে বেশ ভিড় দেখা যায় দর্শনার্থীদের।
একদিকে স্টলগুলো ঘুরে দেখার সুযোগ, অন্যদিকে বিষয়ভিত্তিক বিভিন্ন সেমিনারে অংশ নেন আগ্রহী ব্যবসায়ী ও দর্শনার্থীরা। সকাল থেকে শুরু হওয়া প্রদর্শনীতে বাংলাদেশ থেকে আসা এসএমই খাতের উদ্যোক্তা, আমেরিকায় বিভিন্ন নিরাপত্তা, আবাসন, আইন, তথ্য প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি মূলধারার বিভিন্ন কোম্পানির সেবা পেতে এক্সপোতে ভিড় করেন অনেকে। এছাড়া IRS, SBA সহ সিটি ও ফেডারেল বিভিন্ন সংস্থাও সরাসরি সেবা দেয় মেলায়। হোরেকা NYC, এটা জেনারেল কন্ট্রাক্টর কোম্পানি এবং 10 বছর পুরনো লোকাল আমেরিকান কোম্পানি। সো এই প্রথম বাংলাদেশের কোনো কমিউনিটিতে এক্সিবিশনে পার্টিসিপেট করতে, কারণ বাংলাদেশের অনেক এন্টারপ্রেনার এবং অনেক বিজনেসম্যান আছে যারা কমার্শিয়াল কন্ট্রাক্টিং নিয়ে কাজ করে, এবং আমরা কমার্শিয়াল কনস্ট্রাকশন কোম্পানি। আমরা আর্কিটেক্ট এবং ইন্টেরিয়র ডিজাইন এবং কনস্ট্রাকশন সবগুলো একসাথে আমাদের একই প্ল্যাটফর্ম থেকে করছি। সো আমরা খুবই হ্যাপি আজকের অনুষ্ঠানে আসতে পেরে, এবং অনেক বিজনেসম্যানদের সাথে কথা হয়েছে, অনেক কোম্পানি ওনারদের সাথে কথা হয়েছে যারা বিজনেস ওপেন করতে চায়। সো আমাদের পক্ষ থেকে তাদের জন্য বেটার সার্ভিস থাকবে, এবং আশা করছি বাংলাদেশ কমিউনিটিতে আমরা আরও অনেক সার্ভিস দিতে পারবো। এখন যেটা আপস্কিলের নতুন সংযোজন সেটা হলো কমপ্লিট অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, সফটওয়্যার ডেভেলপমেন্ট নিয়ে আমরা খুব কাজ করছি, এবং আমরা ইন্ডাস্ট্রিতে অলরেডি গত 1 বছরে বেশ কিছু রেসপন্স পেয়েছি আমেরিকাতে, বাংলাদেশে এবং আফ্রিকাতে। আমরা সানরাইজ সোলার থেকে এসেছি এখানে আর কি, আমাদের কোম্পানি। আমরা নিউ ইয়র্কে যারা আমাদের বাংলাদেশি কমিউনিটি আছে তাদেরকে আমাদের সোলার সম্পর্কে আমরা এডুকেট করতে যাচ্ছি। সোলার যদি আপনি করেন তাহলে কী ধরনের বেনিফিট আপনি পাবেন, দ্যাট মিনস আপনার মান্থলি কেমন সেভিংস হবে, আপনি স্টেট থেকে কত টাকা পাবেন, প্রপার্টি ট্যাক্সের থেকে কত টাকা বেনিফিট পাবেন, এবং অন্য অন্য বেনিফিট কী পাবেন সেগুলো আমরা এখানে বলার জন্য আমাদের কমিউনিটিতে আসছি, এবং ইভেন্টটার সত্যি সাকসেসফুল। আমরা গত বলে অনেক ভালো রেসপন্স পেয়েছি। একই সাথে সেমিনারে প্যানেলিস্ট হিসেবে যোগ দেন বিভিন্ন খাতের অভিজ্ঞ ও পেশাদার উদ্যোক্তারা। তাদের মধ্যে কয়েকজন তরুণ বাংলাদেশি ব্যবসায়ীও ছিলেন। মূলত নিজেদের অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি নতুনদের আরও এগিয়ে আসতে উৎসাহ দেন তারা। প্রোগ্রাম ছিল, আমাদের একটা প্যানেল ছিল বিজনেস, ইনভেস্টমেন্ট আর ইমিগ্রেশন নিয়ে। আর সব থেকে বড় যে প্রোগ্রামটা আমাদের হয়ে গেছে, এটা আমরা টেক ফোরাম 2025 আমরা আমাদের কমিউনিটির যারা ফাউন্ডার, স্টার্ট আপ ফাউন্ডার, টেকনোলজি প্রফেশনাল যারা আছে ওদেরকে নিয়ে আমরা 2টা প্যানেল করেছি। আয়োজকরা জানান এই মেলার মাধ্যমে সেবাদাতা প্রতিষ্ঠান এবং সেবা গ্রহীতাদের মধ্যে যে যোগসূত্র তৈরি হয়েছে, এতে করে সামনের দিনগুলোতেও দুই পক্ষই লাভবান হওয়ার সুযোগ তৈরি হয়েছে। অনেকের IRS এর সমান আছে, নিউ ইয়র্ক স্টেট ডেভেলপমেন্ট থেকে MW সার্ভিসটা কিভাবে নিতে পারে, স্টিল নাও তারা আজকে শনিবার আমাদের স্পেশাল রিকোয়েস্টে আজকেও তারা থাকছে, বিকজ তারা অনেক মানুষ ইনফরমেশন নিতে চাচ্ছে কিভাবে সার্টিফিকেশনটা নিয়ে যাওয়া, কিভাবে গভর্নমেন্ট কন্ট্রাক্টগুলো পাওয়া যায়, এগুলোতে তারা খুব ভালো একটা ব্রিফ করবেন। আপনি দেখবেন হয়তো 1000 মানুষকে অ্যাকোমোডেট করতে পারি না, কিন্তু যতগুলো মানুষ আসছে ইনফরমেশন জানার চেষ্টা করছে, আমরা সবাইকে সাপোর্ট করছি। প্লাস হলো ওপেনলি আমরা সবার জন্য রাখছি, কারো যদি ফিউচারলি কোনো এই ধরনের সার্ভিস লাগে আমাদেরকে ইমেল করে, আমরা ওদেরকে ম্যাচ করে দিব IRS এর সাথে কীভাবে সলিউশন, অথবা MW সার্টিফিকেট কীভাবে আমাদের থ্রু USB-এর মাধ্যমে কীভাবে হওয়া যায়, ফাস্ট করা যায়, এগুলো আমরা চিন্তা করবো আর কি। আমাদের এগুলো দেখে খুব ভালো লেগেছে যে আমাদের এই প্ল্যাটফর্মে এসে অন দ্য স্পটে কিছু বিজনেস হচ্ছে, প্লাস ওদের ফিউচারিস্টিক যে কিছু একটা প্ল্যান থাকে ওটাও হচ্ছে, ওদের ভবিষ্যতে যে ওরা ব্যবসা করবে একসাথে। যেমন লজিস্টিক কোম্পানির সাথে দেখলাম যে কয়েকটা কোম্পানির অলরেডি কয়েকটা হচ্ছে যে ওরা একসাথে কাজ করবে। আমেরিকার ব্যবসা বাণিজ্য এবং কমিউনিটির উন্নয়নে অবদান রাখায় এ সময় বিভিন্ন প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। 2026 সালে আরও বড় পরিসরে মেলার আয়োজন করতে এখন থেকেই প্রস্তুতি শুরু করার কথা জানায় আয়োজক প্রতিষ্ঠান। 2 দিনব্যাপী এই আয়োজনের মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশি ব্যবসায়ীদের আমেরিকার মূলধারার সাথে সম্পৃক্ত করা, পাশাপাশি নিউ ইয়র্ক স্টেটের বিভিন্ন সেবা সংস্থার অংশগ্রহণ এই আয়োজনকে অনেক বেশি সফল করেছে বলে মনে করছেন আয়োজকরা। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।